গল্পটি শুরু হয় সার্বিয়ার এক ঘন জঙ্গল থেকে, যেখানে ওলগা নামের এক ছোট্ট জাদুকর্ণী থাকে। সে তার বন্ধু এবং পরামর্শদাতা এক কথা বলা কাকের সাথে নিজের বাড়িতে থাকে। কাকটির নাম দোজি, এবং সে ওলগাকে ভালো ভালো কথা শেখাত, তাকে সবসময় সঠিক পথ দেখাত। ওলগা মন্ত্র পড়ল, ফোকাস ফোকাস মেঘ সরে যাক, বিদ্যুতের তালি জোরে বেজে উঠুক। ওলগা আসলে বৃষ্টি নামাতে চাইছিল, কিন্তু তার জাদু উল্টো হয়ে গেল। মেঘ থেকে বৃষ্টির বদলে রূপার চামচের বৃষ্টি হতে লাগল, এবং একটা চামচ তার বন্ধু দোজির মাথায় গিয়ে লাগল, যেন তার মাথাটাই ঘুরে গেল। দোজি বলে, হাই আমার এই নাজুক মাথা, আমি কি করি এই বোকা মেয়েটার। ওলগার এতে খুবই হাসি পেল, কিন্তু তারপর মন খারাপ করে সে মেনেই নিল। সে একজন ভালো জাদুকর্ণী নয়, তার বলা মন্ত্র সবসময় কিছু না কিছু গোলমাল করে দেয়। ওলগা মন খারাপ করে ঘরের ভেতরে যাচ্ছে। দোজি বলে, কি হলো? ওলগা বলে, কিছু না। দোজি বলে, আমি জানি আজ রাতে তান্ত্রিকদের কালো পাহাড়ে হতে চলা মায়াবী জাদুকরী উৎসবে এই বছরও তোমাকে ডাকা হয়নি, তার কারণে তুমি মন খারাপ করছো। কিন্তু ওলগা, তোমার এতদিনে অনুভব করা উচিত ছিল ওদের নিয়ম খুব কড়া। প্রতি বছর কালো পাহাড়ে হওয়া মায়াবী উৎসবে শুধু বড় জাদুকর্ণীরাই অংশ নিয়ে এসেছে, সেখানে শুধু তাদেরই প্রবেশাধিকার মেলে। তাই তুমি সেখানে যেতে পারবে না, কারণ তুমি এখন মাত্র 128 বছরের, যা কিনা জাদুকর সমাজে খুবই ছোট এবং অবুঝ শিশু হিসেবেই মানা হয়। ওলগা বলল, এটা ভুল, জানি না কোন পাগলেই ফালতু নিয়ম বানিয়েছে, আমার উৎসবে যাওয়ার খুব ইচ্ছে। দোজি তাকে সান্ত্বনা দিয়ে বলে, একদিন তোমারও সময় আসবে, তখন তোমাকে বাকি ডাইনিরা নিজে থেকেই উৎসবে ডাকবে, ততদিন পর্যন্ত তুমি অপেক্ষা করো। কিন্তু ওলগা এখন আর অপেক্ষা করতে পারছিল না। ওলগা বলে, আমি যদি উড়ে গিয়ে লুকিয়ে উৎসবের মাঝে ঢুকে পড়ি, তাহলে তো আর কেউ জানতে পারবে না, কারণ সব ডাইনিরা তো নাচে মগ্ন থাকবে। দোজি বলে, না, একদম না, তুমি ওখানে যাবে না। যদি তুমি যাও আর ধরা পড়ো, তাহলে সব ডাইনিরা তোমাকে জাদুকর সমাজ থেকে চিরকালের জন্য বহিষ্কার করে দেবে, আর তোমার উৎসবে নাচার স্বপ্ন চিরকালের জন্য ভেঙে যাবে, এবং বড় ডাইনিরা তো তোমাকে মাফও করবে না, কারণ ওরা খুব খারাপ হয়। তাই তোমার ওখানে না যাওয়াটাই ভালো। ওলগা মন খারাপ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল, যা দেখে দোজিও গভীর ঘুমে তলিয়ে গেল। এর পরের দৃশ্যে ওই জঙ্গলের পাশের গ্রামে দুই ভাই বোনকে দেখানো হয়, যাদের নাম ভিলি এবং ভেরোনিকা। ভিলি বলে, আপু জানো, আজ সেই রাত যখন সব ডাইনিরা ওই কালো পাহাড়ে একত্রিত হয়ে নাচ গান করে, আর আজ ওদের মায়াবী জাদু করার উৎসব। ভেরোনিকা বলে, হ্যাঁ আমি জানি, কারণ আমি তো তোমার চেয়ে বড়, তাই আমার তোমার চেয়ে বেশি জানা আছে। ভিলি তার বোনকে বলে, আমরা এই ডাইনিদের কিভাবে চিনতে পারবো? ভেরোনিকা বলে, আরে ওদের চেনা তো খুব সহজ, ওরা খুব বেশি বুড়ি আর দেখতেও খারাপ হয়, আর ওদের গা থেকে গন্ধও আসে। আমি ওদের নিজে দেখিনি, তবে শুধু শুনেছি। ওদিকে আমরা দেখি ওলগা ঘুমায়নি, কারণ সে ঠিক করে ফেলেছিল যেভাবেই হোক আজ তো শেষেই উৎসবে অংশ নিয়েই ছাড়বে। তাই ওলগা দোজির থেকে লুকিয়ে পা টিপে টিপে নিজের জাদুকরি ঝাড়ু নিয়ে বাইরে এলো, আর আকাশে প্রচণ্ড দ্রুত গতিতে উঠতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ওলগা কালো পাহাড়ে পৌঁছে গেল, আর সে দূর থেকে লুকিয়ে দেখল যে দুনিয়ায় থাকা সব ডাইনিরা একের পর এক তাদের ঝাড়ুতে চড়ে ভেতরে যাচ্ছে। ওলগাও ভেতরে ঢুকে পড়ল, এবং সেখানে গিয়ে সে দেখল ঢোল বাজানো হচ্ছে। কিছু ডাইনিরা তাদের জাদুকরি ঝাড়ু নিয়ে অদ্ভুত নাচ করছে, আর কিছু ডাইনিরা বিশেষ শরবত খেয়ে ঝুমছে। তাই ওলগাও সবার মাঝে পৌঁছে নাচতে লাগলো, কিন্তু তার নাচতে বেশ সমস্যা হচ্ছিল, কারণ তার জন্য তো এসব নতুন ছিল। তখনই তার এসব অদ্ভুত কাণ্ড কারখানা দেখে রাম্পেল নামের এক বুড়ি ডাইনির নজর পড়ল তার ওপর। তিনি তাকে ধরে ফেলে বলল, ও পুচকি জাদুকর্ণী, তুমি আমাদের সাথে নাচতে চাও? ওলগা বলল, হ্যাঁ, কেন নয়, আমি তো সেই চেষ্টাটাই করছি। বুড়ি বলল, কিন্তু পুচকি জাদুকর্ণী, তুমি এটা তো জানো যে এখানে তোমার মতো ছোট তান্ত্রিকদের আসা একদম নিষেধ। ওলগা বলল, হ্যাঁ জানি, কিন্তু দয়া করে আপনি কাউকে বলবেন না প্লিজ। কিন্তু রাম্পেল তার কথা রাখল না। সে সবাইকে ডেকে বলল, দেখো, আমাদের মাঝে পুচকি জাদুকর্ণী এসেছে, বিনা নিমন্ত্রণের অতিথি। এক ডাইনি জিজ্ঞেস করল, এ কে? রাম্পেল বলে, দুর্ভাগ্যবশত সে আমার ছোট ভাইজি ওলগা, যে এখনো অনেক ছোট। ওলগা বলে, না, আমি ছোট নই, আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি, 128 বছর বয়স আমার। যা শুনে বাকি সব ডাইনিরা একসুরে তার মজা ওড়ালো। একজন বলল, তুমি এক বেকার সাধারণ তান্ত্রিক, আর তুমি অনেক ছোট, কিন্তু তুমি এত সুন্দর কেন? তোমার মুখে এখনো পর্যন্ত কোনো ভাঁজ পড়েনি।
আর তোমার শরীর থেকে কোনো দুর্গন্ধও আসছে না। তুমি এভাবেই হবে আমাদের মতো মহান ডাইনি? তোমার মধ্যে তো আমাদের মতো একটাও গুণ নেই। তখনই ওই ডাইনিদের সর্দারনির সামনে এলো এবং বলল, ওই পুচকি তান্ত্রিক, এখনই নিজের ঝাড়ুতে বসো আর এখান থেকে উধাও হয়ে যাও, নয়তো তোমাকে মুরগি বানিয়ে দিব। ওলগা মন খারাপ করে যেতে লাগলো, কিন্তু সে যাওয়ার আগে জিজ্ঞেস করল, আমি কি পরের বছর আসতে পারি? সর্দারনি বলল, ঠিক আছে, কিন্তু তার জন্য তোমাকে আগে একটা পরীক্ষায় পাশ করতে হবে। সর্দারনি ডাইনি তারপর তাকে একটি জাদুকরি বই দিল এবং বলল, এতে সব জাদুর তন্ত্রমন্ত্র আছে, যা তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে। তোমার কাছে 1 বছরের সময় আছে। পরের বছরেই উৎসবের একদিন আগে আমরা সব ডাইনিরা তোমার পরীক্ষা নিব। যদি তুমি ঠিকঠাক উত্তর দাও, একদম ঠিক মন্ত্র পড়ে জাদু করতে পারো, তবেই তুমি এই উৎসবে সামিল হতে পারবে। রাম্পেল বলল, যদি না দিতে পারো তবে তোমাকে চিরকালের জন্য এক সাধারণ মানুষ বানিয়ে দেওয়া হবে। ওলগা বলে, ঠিক আছে, আমি কাল থেকে এই বইটি পড়া শুরু করে দিব। তাহলে আমি এখন যাই। তখনই রাম্পেল সর্দারনিকে বলে, আমরা এত সহজে তাকে কিভাবে যেতে দিতে পারি? কারণ সে নিয়ম ভেঙেছে, তাই তার ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত। রাম্পেল বলল, আমার কাছে একটা ভালো পরামর্শ আছে, যাতে এর আক্কেল ঠিক হয়ে যায়। এর উড়ে বেড়ানো জাদুকরি ঝাড়ু নিয়ে নেওয়া উচিত, যাতে তাকে এই বই ঘাড়ে করে 4 দিন আর 4 রাত পায়ে হেঁটে বাড়ি যেতে হয়। বাকি ডাইনিদের এই শাস্তি পছন্দ হলো, তাই রাম্পেল তার ঝাড়ু নিয়ে নিল আর সেটা পুড়িয়েও দিল। ওলগার অবস্থা বেশ খারাপ হয়ে যায়, কিন্তু সে হার মানে না। সে যেমন তেমন করে বইটি উঠিয়ে 4 দিন আর 4 রাতের সফর শেষ করে নিজের বাড়িতে পৌঁছালো। তখন দর্জি তাকে বকল, তোমার ওখানে যাওয়াটাই উচিত হয়নি, তুমি ভুল করেছ। কিন্তু ওলগা বলল, ওখানে খুব মজা হচ্ছিল, সবাই মজা করছিল, কিন্তু এই রাম্পেল আমাকে ফাঁসিয়ে দিল আর আমি এত মোটা বই মুখস্থ করার শাস্তি পেয়ে গেলাম। দর্জি বলল, শাস্তি? কিসের শাস্তি? হুঁশে আছো তো? যা হয়েছে খুব ভালো হয়েছে। এটা শাস্তি নয়, বরং এটা একটা সুবর্ণ সুযোগ, যা দিয়ে তুমি নিজেকে প্রমাণ করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। ওলগা বলে, এই বইটিতে 8000-এর কাছাকাছি মন্ত্র আছে। দর্জি বলে, হ্যাঁ, এই কাজ কঠিন, কিন্তু অসম্ভব নয়, তুমি এটা করে নেবে। ওলগা বলে, আমার এই রাম্পেলের উপর খুব রাগ হচ্ছে, কারণ সে আমার পছন্দের ঝাড়ুটি নিয়ে নিয়েছে আর সেটা পুড়িয়েও দিয়েছে। এটা বলতে বলতে ওলগা এমন এক মুখভঙ্গি চিত্রাঙ্কন করল যা বেশ ভয়ঙ্কর দেখাচ্ছিল। এরপর সে বলল, আমি এই রাম্পেলের উপর মন্ত্র পড়ে তাকে এরকমই বানিয়ে দিব, যাতে আমার প্রতিশোধ পূরণ হয়। দর্জি বোঝালো, মানলাম তুমি রাম্পেলকে এমন বানিয়ে দিলে, তাতেই বা তার কি হবে? ও খুব শক্তিশালী জাদুকর্ণী, কিছু মুহূর্তের মধ্যে সে নিজেকে ঠিক করে নেবে। তার থেকে ভালো হবে তুমি পরিশ্রম করে পুরো বইটি পড়ে ওর থেকেও বেশি শক্তিশালী হও, ওইটাই হবে তোমার সঠিক প্রতিশোধ। তাই ওলগা বই খুলে পড়া শুরু করল, কিন্তু সে মন্ত্রের উচ্চারণ ঠিকমতো করতেই পারছে না। তাই ভুলভাল উচ্চারণ করতে গিয়ে সে দর্জি আর নিজের কানকে পশুর কানে বদলে ফেলে, যা দেখে ওরা দুজন একে অপরের ওপর খুব হাসতে লাগলো। পরের দিন জঙ্গলে ওলগা কিছু মহিলাদের দেখতে পেল, যাদের বেশ চিন্তিত দেখাচ্ছিল, কারণ ওরা এখানে কাঠ এবং কিছু ফলমূল সংগ্রহ করতে এসেছিল। কিন্তু বাতাস বইছিল না, যার কারণে গাছ থেকে নিচে কিছুই পড়েনি। তখন ওলগা ভাবে, কেননা আমি ঘূর্ণিঝড়ের মন্ত্র পড়ে এদের সাহায্য করে দিই। হাওয়া হাওয়া আইগুল ঘুরে যা, চক করে চক্রবুহ জলদি তৈরি হয়ে যা। এই মন্ত্র পড়তে জোরে তুফান এলো, যাতে গাছের কাঠ আর বাকি জিনিস সবকিছু নিচে পড়ে জমা হয়ে গেল। মহিলারা সেগুলো তৎক্ষণাৎ ঝুড়িতে ভরে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখনই জঙ্গলের দেখাশোনা করা সিপাহী এসে তাদের বলল, তোমরা এসব নিয়ে যেতে পারো না, এটা বেআইনি, আর তোমরা এখানে ঢুকে অপরাধ করেছ। কিন্তু ওলগা তাকে ভয় পায় না। সে ধীরে ধীরে মন্ত্র পড়ে তাকে বসে এনে ফেলে এবং লোকটি অনুমতি দিয়ে বলে উঠল, তোমরা এই মালপত্র কোনো বাধা ছাড়াই নিয়ে যেতে পারো। কিন্তু সৈন্যটির এটা বুঝে আসছিল না যে এই কথাগুলো জানি না কিভাবে তার মুখ থেকে বের হচ্ছে। এরপর সিপাহীকে শিক্ষা দেওয়ার জন্য ওলগা তাকে হুকুম দিল, আমাকে তোমার পিঠে উঠিয়ে আমার বাড়ি পর্যন্ত নিয়ে চলো। তো সিপাহী তাকে পিঠে ওঠালো আর তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। এরই মাঝে এক কালো বিড়াল ওলগার উপর নজর রাখছিল। বাড়ি এসে যখন সে খুশি হয়ে দোলনায় বসে সব কথা দর্জিকে জানালো, তখন দর্জি তাকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি ভালো আর মহান জাদুকর্ণী হতে চাও? ওলগা বলে, হ্যাঁ দর্জি, তাহলেই তো আমার স্বপ্ন পূরণ হবে। দর্জি বলে, যদি তাই হয় তবে তুমি ওই মহিলাদের সাহায্য কেন করলে, আর সেখানেই ওদের বিরক্ত করার জন্যই সিপাহীর উপর প্রতিশোধী বা কেন নিলে?
মানুষের দুনিয়ায় ভালো হওয়ার মানে হলো লোকের সাহায্য করা, কিন্তু জাদুকর ডাইনিদের দুনিয়ায় ঠিক এর উল্টোটা মানা হয়। ভালো আর মহান জাদুকর্ণী হওয়ার মানে হলো তোমাকে মানুষকে বিরক্ত করতে হবে, তাদের সাহায্য করা যাবে না। এটা শুনে ওলগা খুব মন খারাপ করল, আর তার খুব খারাপ লাগলো, কারণ সে শুরু থেকে এমনই। সে কারো সাথে খারাপ কিছু করতে পারত না, আর না তো তাদের সাথে খারাপ হওয়া দেখতে পারত। এরপর ওলগা বলে, ঠিক আছে দোজি, আমি আজ থেকে কোনো মানুষের সাহায্য করব না। আমাকে যে কোনো অবস্থায় পরের বছর ওই উৎসবে সামিল হতে হবে। এখন তার কাছে উড়ে বেড়ানোর ঝাড়ু নেই, তাই সে গ্রামে বসা বাজারে গেল ঝাড়ু কিনতে। সেই বাজারের দোকানে ওই দুই ভাই বোন ভেলি আর ভেরোনিকা নিজেদের মায়ের সাথে কিছু জিনিস কিনতে এসেছে, কিন্তু তাদের মায়ের কাছে এত টাকা নেই যে তাদের জন্য লজেন্স নিতে পারে, যার ফলে দুই ভাই বোনের মুখ ভার হয়ে গেল। ওলগা প্রথমে তো নিজের ঝাড়ু কিনল, তারপর অনেকগুলো লজেন্স নিয়ে যেতে লাগলো, কিন্তু যাওয়ার সময় সে ভেরোনিকার দিকে তাকিয়ে হাসল। তখনই ভেরোনিকার নিজের পকেটে কিছু থাকার অনুভূতি হলো। সে তার পকেট থেকে অনেকগুলো লজেন্স বের করল, যা জাদুর মাধ্যমে ওলগা তার পকেটে পৌঁছে দিয়েছিল। ভেরোনিকার ওলগার উপর সন্দেহ হলো, এই নিশ্চয়ই কোনো জাদুকর্ণী বা ডাইনিই হবে, কিন্তু ওরা তো খারাপ হয়। তাই সেই কথা নিজের ভাইকে জানালো। এরপর তারা দুই ভাই বোন ওলগার পিছু করতে লাগলো। ওই বাজারেই এক গরিব মেয়ে কাগজের ফুল বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত একটাও ফুল বিক্রি হয়নি। ওলগা তার কাছে গিয়ে বলল, কি হয়েছে, তুমি এত দুঃখী কেন? মেয়েটি বলে, আমার ফুল কেউ কিনছে না। ওলগা বলে, তাহলে আমাকে একটা দাও। ওলগা ফুলটির শুকে বলে, এর সুগন্ধি তো অনেক সুন্দর। ঠিক তখনই আশেপাশের লোকেরাও ফুলের গন্ধ পেয়ে আসতে লাগলো, যার পরের মুহূর্তে তার ফুল কেনার জন্য লোকেদের ভিড় জমে গেল। আসলে ওলগা মন্ত্র পড়ে ওগুলোতে জাদুকরীর সুগন্ধি ভরে দিয়েছিল। ভেলি আর ভেরোনিকা যখন এসব কিছু দেখল, তখন তাদের সন্দেহ আরও বেড়ে গেল, কারণ মেয়েটির ফুল শেষই হচ্ছিল না, সে ক্রমাগত বিক্রি করেই যাচ্ছিল। সেখানে থাকা এক সরকারি সিপাহীর ফুলের গন্ধ এত পছন্দ হয়ে গেল যে মেয়েটির সাথে তার প্রেম হয়ে গেল। সিপাহী তাকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে দিল, যেন মেয়েটির সব সমস্যা শেষ হয়ে গেল। ওলগা এটা দেখে খুবই খুশি হলো, আর ঝাড়ুতে বসে হাসতে হাসতে নিজেকে বাহবা দিতে দিতে বাড়ি পৌঁছালো। তার পিছু করতে করতে ভিলি আর ভেরোনিকাও তার বাড়িতে এসে পৌঁছালো। ওলগা জিজ্ঞেস করল, তোমরা কি রাস্তা হারিয়ে ফেলেছ? তারা বলে, হ্যাঁ, আমরা রাস্তা ভুলে গিয়েছি। ওলগা তাদের ভেতরে নিয়ে গিয়ে তাদের খাওয়ার জন্য ভালো ভালো খাবার দিল, যেগুলো খেয়ে তাদের ভালো পেট ভরে গেল। ভেরোনিকা বলে, তুমি কি একজন ডাইনি? সত্যি কি তুমি জাদু করো? ভেলি বলে, মাফ করবে, আমার বোনও একটু অবুঝ, তার এমন কথা জিজ্ঞেস করা উচিত হয়নি। তুমি আবার ডাইনি কি করে হতে পারো? না তো তুমি বুড়ি আর না তো স্বার্থপর আর খারাপ। ওলগা বলে, কেন আমি ডাইনি হতে পারি না? শুধু এটুকু বলতেই ওলগা ভেলিকে ওপরে বাতাসে উড়িয়ে দিল, যাতে তাদের বিশ্বাস হয়ে গেল যে ওলগা সত্যি জাদুকর্ণী। এরপর ওলগা বলে, এখন বলো, আর কোনো জাদু দেখতে চাও? আচ্ছা, এই খাওয়ার টেবিল ওপরে ছাদের সাথে লাগিয়ে দেখাও। তো ওলগা তেমনই করল, যা দেখে বাচ্চারা খুব খুশি হলো। ভেরোনিকা বলল, তো এবার ওই গোসলের টবে পানির বদলে মধু বহাও। তখন ওলগা এটাও করে দেখালো। এতে ভিলি বলল, আমার জন্য উনুন থেকে গান বাজিয়ে দেখাও, যাতে ওলগা ঘরে থাকা আলাদা আলাদা যন্ত্র থেকে গান বাজানো শুরু করল। গানের সাথে সাথে ভিলি, ভেরোনিকা, ওলগা আর দোজি নাচতে লাগলো, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ টিকল না, কারণ রাম্পেল বাইরে এসেছে। রাম্পেল বলে, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম কেননা আমি তোমার খোঁজ খবর নিয়ে যাই, আর তোমার পড়াশোনা কত দূরে গেলো, আর আমার কোনো তাড়া নেই, চলো ভেতরে চলো। কিন্তু তারা ভেতরে ঢুকলে কাউকে দেখতে পায় না, কারণ বাচ্চারা আলমারিতে লুকিয়ে পড়েছিল। খাওয়ার টেবিলকে ছাদের সাথে উল্টো লাগানো দেখে রাম্পেল ওলগাকে জিজ্ঞেস করল, এসব কি? ওলগা বলে, ও আমি পরিষ্কারের কাজ করছিলাম তো তাই। রাম্পেল বলে, অর্থাৎ তুমি মন্ত্র পড়ে জাদু করেছ? তুমি জানো না জাদুকর সমাজের একটা খুব কড়া নিয়ম আছে, সপ্তাহের শুক্রবার মন্ত্র পড়ে জাদু করা বারণ আছে। ওলগা বলে, বিশ্বাস করুন রাম্পেল, এই টেবিলে জাদু আমি গত রাতে করেছিলাম, আর আজ আমি কোনো নিয়ম ভাঙিনি। তখনই রাম্পেলের নজর পড়ে ঝুড়ির উপর, যেগুলো ভিলি আর ভেরোনিকার ছিল। রাম্পেল বলে, তোমার ঘরে কি কোনো অতিথি এসেছে? ওলগা বলে, না, এগুলো তো আমার ঝুড়ি। এই ঘর যেহেতু আমার, আর এখানে রাখা সব উপস্থিত জিনিস তো আমারই হবে, তাই না? আপনি খামোখা সন্দেহ কেন করছেন? কিন্তু সেই মুহূর্তেই ভিলি হাঁচি দিয়ে দেয়, যা শুনে রাম্পেলের বিশ্বাস হয়ে গেল যে নিশ্চয় এখানে কেউ লুকিয়ে আছে। রাম্পেল যে আলমারি খুলল,
দোজি তার উপর হামলা করে দিল, যার ফলে রাম্পেলের নজর তার উপর চলে গেল। আর বাচ্চারা আস্তে করে আলমারি বন্ধ করে নিল। ওলগা জানালো, এ আমার পোষা বন্ধু। রাম্পেল বলে, এ তোমার বন্ধু? একটা কাক কিভাবে ডাইনিদের পোষা হয়ে গেল? তুমি সত্যি জাদুকর্ণী হওয়ার যোগ্য নও। সব থেকে ভালো হবে তুমি এই ভাঙাচোরা বেকার কাককে বাইরে ফেলে দাও, আর একটা বিড়াল নিয়ে এসো। আমাদের সমাজে বিড়ালরা ডাইনিদের সবচেয়ে বিশেষ সঙ্গী হয়। আর এখন তুমি তোমার পরিষ্কারের কাজ করো, আমি যাচ্ছি। রাম্পেল চলে যাওয়া মাত্রই ওলগা, ফিলি আর ভ্যারোনিকাকে জঙ্গলের ঠিক রাস্তা দেখিয়ে তাদের পাঠিয়ে দিল। কিন্তু রাম্পেল খুবই চালাক ছিল। সে বাচ্চাদের রাস্তায় ধরে ফেলল। তাদের গন্ধে রাম্পেল বুঝতে পারল এই দুজনেই ওলগার ঘরে লুকিয়েছিল। সুযোগ বুঝে দুই ভাই বোন তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। দোজি ওলগার উপর রেগে বলে, যখন তুমি জানো শুক্রবারের দিন জাদু করা নিষেধ, তখন কেন তুমি বিপদ ডেকে আনলে? যদি রাম্পেল বাচ্চাদের ধরে ফেলত তবে তাদের জ্যান্ত ছাড়ত না। ওলগা বলে, আমি তো শুধু ওই বাচ্চাদের খুশি করতে চেয়েছিলাম, কারণ ওরা কখনো জাদু দেখেনি। এখন ওলগার কাছে 1 বছরের সময়ও ছিল, যাতে সে ওই মন্ত্রের বইটি খুব ভালোভাবে পড়ে মুখস্থ করে। ওলগা যখন মন্ত্রের বই পড়ছিল, সে সময় একটা পাতা তার মন্ত্রের বইয়ের উপর এসে পড়ে। তখনই সে পাতাটিকে জাদু দিয়ে এক ব্যাঙে পরিণত করে দেয় এবং নিজের জাদুকরি ঝাড়ু ঘুরিয়ে তাতেও জাদুকরি গতি ভরার চেষ্টা করে। কিন্তু সে আগুন জ্বালানোর মন্ত্র এখনও ঠিকমতো বলতে পারছিল না, তাই সে এখনও দেশলাইয়ের ব্যবহার করে। এভাবেই শীতকাল এসে গেল। একদিন ওলগা ঘুরতে ঘুরতে বাজারে এসে পৌঁছালো। ওখানে কিছু বাচ্চা শীতের মজা নিতে নিতে বরফের পুতুল বানিয়ে তার সাথে খেলছে। কিন্তু তখনই 2 দুষ্টু ছেলে এসে তাদের বিরক্ত করতে লাগলো। তারা যেই বরফের পুতুল ভাঙতে যাচ্ছিল, ঠিক তখনই ওলগা মন্ত্র পড়ে পুতুলকে জ্যান্ত করে দিল। পুতুল তাদের পা বরফে জমিয়ে দিল, আর তারপর তাদের উপর বরফের বৃষ্টি বর্ষে দিল, যাতে তাদের অবস্থা খারাপ হয়ে গেল। সব বাচ্চারা তাদের এই অবস্থা দেখে জোরে হাসতে লেগে বলল, এখন বোঝা গেল কাউকে অকারণে বিরক্ত করলে কেমন লাগে। এতে তাদের আক্কেল ঠিক হয়ে গেল। সেই দুজনের মধ্যে একটা ছেলের খুব খারাপ লাগলো, তাই সে মন খারাপ করে সেখান থেকে যেতে লাগলো। আর ওলগাও তার পেছন পেছন গেল। দরজার আড়াল থেকে সে দেখল ছেলেটার সাথে একটা বড়লোক খারাপ ব্যবহার করছে। লোকটি ছেলেটিকে জিজ্ঞেস করল, আমার টাকা কোথায়? তুমি আমার মানিব্যাগ থেকে আবার টাকা চুরি করেছ? ছেলেটি যখন বলল, আমি টাকা নেইনি, তখন লোকটি তাকে একটি চড় মেরে তাকে মাটিতে ফেলে দিয়ে চলে গেল। ওলগা তাকে তুলে বলল, কি হয়েছে? আমি তোমার সাহায্য করব। আমাকে বলো, উনি তোমাকে কেন মারলেন? ছেলেটি বলল, তিনি আমার বাবা, আর ওনার জুয়া খেলার নেশা হয়ে গিয়েছে। তিনি সব টাকা জুয়াতেই উড়িয়ে দেন, আর তারপর মদ খেয়ে সব ভুলে যান, আর তারপর তার রাগ আমাকে সহ্য করতে হয়। ওলগা বলে, চিন্তা করো না, আমি তোমার বাবার জুয়ার অভ্যাস ছাড়ানোর কোনো না কোনো উপায় বের করছি। রাম্পেল ওখানে লুকিয়ে সবকিছু দেখছিল। রাতে ওলগা সে ছেলেটিকে নিয়ে ওই বাড়ি পৌঁছালো, যেখানে কিছুক্ষণের মধ্যে ছেলেটার বাবাও জুয়া খেলতে চলে আসলেন। ছেলেটার বাবা সোজা দিকে জোরে বল ছুড়লেন, কিন্তু বলটি হঠাৎ বেঁকে গেল, আর কাঠের তৈরি মেঝে ভেঙে তাতে ফুটো হয়ে গেল, যা দেখে সবার চোখ কপালে উঠে গেল। ছেলেটির বাবা আবার বল ছুড়লেন, তো এবার আরও বেশি ক্ষতি হলো। এবার বাড়ির মালিক ছেলেটির বাবাকে শেষ সতর্কবার্তা দিয়ে বলল, ভুলভালভাবে কেন বল ছুড়ছ? আস্তে ছোড়ো। ছেলেটার বাবা তেমনই করল, কিন্তু তারপরও বলটি বেঁকে গেল আর পুরো মেঝেটি ভেঙে দিল। তার সাথে কিছুটা ছাদও ভেঙে গেল, যার ফলে মালিক ছেলেটির বাবাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বাইরে বের করে দিল। আসলে ওলগা মন্ত্র পড়ে তার জাদু দিয়ে এসব করেছিল। ছেলেটা তার বাবাকে সামলে তাকে তুলল। ততক্ষণে তার বাবা নিজের ভুল বুঝতে পারলেন। ছেলেটির বাবা ছেলেটিকে বলে, আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোকে ভুল বুঝে অনেক বকেছি। ছেলেটি বলে, আমি কখনো আপনার বকাতে খারাপ মনে করিনি, আর আমি সত্যি কোনো টাকা চুরি করিনি। ছেলেটির বাবা বলে, হ্যাঁ বাবা, আমি জানি। আর এভাবেই তাদের দুজনের সম্পর্ক ভালো হয়ে যায়, যা দেখে ওলগাও খুব খুশি হয়। কিন্তু রাম্পেল এই সব কিছু দেখছিল। এটা দেখে সে খুশি হলো, কারণ ওলগা যদি এভাবেই সবার ভালো করতে থাকে তবে সে কখনো মহান ডাইনি হতে পারবে না। সে আরো বলল, এই মেয়েটি সবার ভালো করতে গিয়ে নিজের স্বপ্ন নিজেই ভাঙবে। ডাইনিরা কি কখনো কারো সাহায্য করে? ওদিকে ওলগা বাড়ি পৌঁছে দেখল সব জায়গায় মোমবাতি জ্বলছে, আর সাথে কেকও ছিল। আজ তার জন্মদিন ছিল, আর আজ তার বয়স 129 হয়ে গিয়েছে। দোজি এসব তার জন্যই সাজিয়েছে, যা দেখে ওলগার খুব আনন্দ হলো। ওলগা বলল, দোজি, তুই সত্যি আমার পাক্কা বন্ধু।
পরের দিন রাম্পেল ওলগার বাড়িতে এসে বলল, আমি তোমাকে এটা জানাতে এসেছি যে ডাইনিরা সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে তোমার পরীক্ষা নেওয়া হবে। তুমি তৈরি তো পুচকি জাদুকর্ণী? ওলগা বলল, হ্যাঁ, আমি পুরোপুরি তৈরি। গিয়ে সবাইকে বলে দাও, আজ আমি এক ভালো মহান জাদুকর্ণী হয়ে দেখাবো। রাতে ওলগা এক ধ্বংসপ্রাপ্ত গুহায় পৌঁছাল, যেখানে তাকে ডাকা হয়েছিল, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পাচ্ছিল না। তাই চিন্তিত হয়ে সে অনেকবার বলল, আমি এসে গিয়েছি, চলো তাড়াতাড়ি আমার পরীক্ষা নাও, আমি আর অপেক্ষা করতে পারছি না। যাতে সব ডাইনিরা হাজির হয়ে গেল। সর্দারনি ডাইনি সবার আগে তাকে এক ঘূর্ণিঝড় তৈরি করতে বলল। তখন ওলগা একদম ঠিকঠাক মন্ত্র পড়ে সত্যি এক ভয়ানক ঘূর্ণিঝড় তৈরি করে দিল, যাতে সর্দারনি আর বাকি ডাইনিরা উঠতেই যাচ্ছিল। কিন্তু ঠিক সময়ে ওলগা ঘূর্ণিঝড়কে থামিয়ে দিল। এরপর তাকে আকাশ থেকে জোরে বিদ্যুৎ চমকাতে বলা হলো। তাই ওলগা বিদ্যুতের জোর ঝটকার বৃষ্টিপাত করে দিল। ডাইনিরা নিজেদেরকে যেমন তেমন করে বাঁচালো। এতে সবাই ওলগার উপর বেশ খুশি হলো। কিন্তু রাম্পেল বলল, তোমরা খুব সহজ পরীক্ষা নিচ্ছ, এবার আমার পালা। রাম্পেল বলল, তুমি বইয়ের 221 নাম্বার পাতায় লেখা মন্ত্র বলো। যা শুনে সব ডাইনিরাও শান্ত হয়ে গেল। এখানে জানা গেল এত ভালো করে তো সর্দারনি আর বাকি ডাইনিদেরও এই মন্ত্র মনে নেই, কারণ ওরা বই দেখে দেখে মন্ত্র পড়ে জাদু করে এসেছে। ওলগার মনে করতে একটু সময় লাগলো, কিন্তু সে এটাও ঠিকঠাক বলে দিল। সবাই ওলগার প্রস্তুতি দেখে বেশ খুশি হলো। আর সর্দারনি ওলগাকে উৎসবে ডাকার অনুমতি দিতেই যাচ্ছিল, তখনই রাম্পেল তাকে থামালো আর বলল, আমি সারা বছর নিজের বিড়াল আর নিজেও এই মিথ্যাবাদী মেয়েটার উপর নজর রেখেছি। এ তো জাদুকর্ণী সমাজে থাকার যোগ্যও নয়, কারণ এ শুক্রবারের দিন জাদু করেছে। আর তাছাড়াও এ বাচ্চাদের সাহায্যও করেছে, তাদের সামনে জাদুও করেছে। আর সবচেয়ে বড় ফুল, এই বাচ্চারা ওলগাকে একদমই ভয় পায় না, কারণ মানুষদের আমাদের ভয় পাওয়া উচিত, এটাই আমাদের প্রথা। অথচ এই মেয়েটা আমাদের ভয় শেষ করে দিচ্ছে, যা কিনা সবচেয়ে বড় অপরাধ। ওলগা বলতে লাগলো, আমি এ ব্যাপারে জানতাম না, আমাকে উৎসবে আসতে দিন, এর জন্য আমি সবকিছু করব। আমিও আপনাদের মতো খারাপ হতে পারবো। ডাইনিদের সর্দারনি বলে, ঠিক আছে, তোমার কাছে কাল রাত পর্যন্ত সময় আছে নিজের ভুল শুধরানোর, তোমাকে একটা সুযোগ দিচ্ছে। রাম্পেল বলল, তুমি বাচ্চাদের সাহায্য করেছ, তাই তুমি ওই বাচ্চাদের পাথরের পুতুল বানিয়ে দাও। আরেকজন ডাইনি বলে, হ্যাঁ, এটা বেশ ভালো হবে, যাতে আমাদের ব্যাপারে মানুষের মধ্যে আতঙ্ক আর ভয় দুটোই যেন আরও বেড়ে যায়। সর্দারনি বলে, যদি তুমি এটা না করো তবে তোমার সব শক্তি কেড়ে নেওয়া হবে, আর তোমাকে একটা সাধারণ মানুষ বানিয়ে দেওয়া হবে। সাথে তোমাকে অভিশপ্ত গাছের ভেতর পাথর হয়ে 1000 বছর পর্যন্ত ওখানেই থাকতে হবে। যা শুনে ওলগা হতভম্ব হয়ে গেল, কারণ সে এখন আর পিছু হটতে পারবে না। ওলগা খুব রাগে নিজের বাড়ি পৌঁছালো। যখন সেই সব কথা দজিকে জানালো, তখন দজি বলে, এটা তো খুব বড় ভুল, এর জন্য ওদের শাস্তি পাওয়া উচিত। ওলগার রাগ দজির ওপরই ফেটে পড়ল। সে দজিকে বলে, এসব তোমার ভুল। দজি বলে, আমার ভুল? আমি কি করলাম? ওলগা বলে, তুমি আমাকে ভালো হওয়া শিখিয়েছিলে, সবার সাহায্য করো। দজি বলে, এইসব তুই করেছিলি, উল্টো আমি তো তোকে কতবার বুঝিয়েছিলাম। ওলগা বলে, আচ্ছা ঠিক আছে, এখন এই বিপদ থেকে বেরোনোর কোনো উপায় বলো, কিছু তো কাজে আসো আমার। কিন্তু দজির কাছে কোনো উপায় ছিল না। ওলগা বলে, রাম্পেল ঠিকই বলেছে যে তুমি কোনো আবর্জনার চেয়ে কম নও, তুমি একটা বোঝা যা আমি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছিলাম। তুমি যখন আমার সাহায্য করতে পারো না, তখন আমার সাথে থাকার কোনো অধিকার নেই তোমার, বেরিয়ে যাও আমার ঘর থেকে। এই বলে ওলগা দজিকে ঘর থেকে বের করে দিল। এতে দজির খুব খারাপ লাগলো, কিন্তু যেতে যেতে সে বলল, এটা তুমি নও ওলগা, তুমি কখনো খারাপ হতে পারবে না। এখন পুরো একদিন হতে চলেছে। তাই ওলগা ভিলিয়ার ভেরোনিকাকে পাথর বানানোর জন্য তাদের কাছে পৌঁছালো। কিন্তু তার আগে রাম্পেল তার সাথে দেখা করল। তাকে জানালো, যদি তুমি বাচ্চাদের পাথরের পুতুল না বানাও তবে আমি তাদের মেরে ফেলব। এরপর ওলগা ভিলিয়ার ভেরোনিকাদের ঘরের ভেতরে পৌঁছে ডাইনিদের কথা মেনে পুতুল বানানোর মন্ত্রও পড়ে। কিন্তু সে চাইলেও এমন করতে পারল না, কারণ সে জানত যে এটা ভুল। তাই সে মন খারাপ করে বলল, আমি কোনো খারাপ কাজ করতে পারছি না। ভেরোনিকা বলে, কিন্তু তোমাকে খারাপ কাজ করতে হবে কেন? এটা তো খুব ভালো, তুমি কাউকে কষ্ট দিতে পারো না। ওলগা বলে, আজ যদি আমি খারাপ কাজ না করি তাহলে আজ আমার জাদুর শেষ রাত হবে। এরপর আমি আর কখনোই জাদু করতে পারবো না, আর চিরকালের জন্য এক গাছে মিশে যাব। যা শুনে ভিলিয়ার ভেরোনিকারও তার অবস্থার উপর দয়া হয়। কিন্তু যাওয়ার আগে ওলগা নিজের পুরো শক্তি দিয়ে তাদের চারদিকে এক সুরক্ষা বেষ্টনী বানিয়ে দেয়।
যাতে রাম্পেল তাদের কোনো ক্ষতি করতে না পারে। তার ফিরে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা রাম্পেলের খুব রাগ হলো। সে বলল, আজ রাতে বিচারের সময়ে আমি তোমাকে ছাড়ব না। ওলগা বলে, এটা ভুল। বাচ্চারা তোমার কি ক্ষতি করেছে? আর ওদের এসবের সাথে কি লেনদেন? রাম্পেল বলে, লেনদেন তো সেদিন থেকেই হয়ে গিয়েছিল, যেদিন তুমি ওদের সাহায্য করেছিলে। ডাইনিরা বাচ্চাদের সাথে খারাপ কিছু করে, তাই বাচ্চাদের ডাইনিদের ভয় পাওয়া উচিত। ওলগা বলে, আমিও জাদুকর্ণী, আর আমি সবসময় বাচ্চাদের ভালো করব। যাওয়ার আগে রাম্পেল তাকে সতর্কবাণী দিয়ে বলে, দেখি আজ রাতের পর থেকে তুমি কতক্ষণ ডাইনি থাকো। তার ওপর ওলগার খুব বেশি রাগ হচ্ছিল, তাই সে ঠিক করল আজ সেই ডাইনিদের অবশ্যই শিক্ষা দেবে। তখনই তার মনে পড়ল, আমার তো সব মন্ত্র মনে আছে, কিন্তু এই বুড়ি ডাইনিদের তো একটাও মন্ত্র মনে নেই। ওরা তো মন্ত্রের বইয়ের সাহায্য নিয়ে তা বারবার দেখে জাদু করে। যদি এই মন্ত্রের বইগুলোকে নষ্ট করে দেওয়া হয় তাহলে কেউ কিছুই করতে পারবে না। তখন ওলগা একবার ভালো করে সব মন্ত্র পুনরায় মনে করল আর কালো পাহাড়ের দিকে চলে গেল। কিন্তু ভুল করে তার পকেটে রাখা দেশলাইটি তার দরজায় পড়ে গিয়েছিল। দুজি লুকিয়ে তাকে দেখে নিল, আর তার চিন্তা হলো, কারণ ওলগা এখনও আগুন জ্বালানোর মন্ত্র ঠিকমতো পড়তে পারত না, তাই সে সবসময় দেশলাইয়ের সাহায্য নিত। দুজি ভাবল, আমাকে ওলগার সাহায্যের জন্য যেতে হবে। উৎসবে সব ডাইনিরা জমা হলো, কিন্তু সেখানে বেশ অন্ধকার ছিল, আগুনও জ্বলছিল না, সবকিছু শুনশান ছিল। তখনই ওলগা সামনে এলো আর মন্ত্র পড়ে ডাইনিদের জাদুকরি ঝাড়ুগুলোকে হাওয়ায় উড়িয়ে তাদের থেকে ছিনিয়ে নিয়ে চুলায় ফেলে দিল। এরপর ওলগা আরও এক মন্ত্র পড়ল, যাতে ওদের সবার ঘরে থাকা জাদুকরি মন্ত্রের বই উড়ে সোজা সেখানে চলে এলো আর সেগুলো চুলায় পড়ে গেল। তারপর ওলগা সেগুলোকে পোড়ানোর জন্য দেশলাই বের করার চেষ্টা করল, কিন্তু সে পকেটে হাত দিয়ে দেশলাইটি পেল না, আর সে তো আগুন জ্বালানোর মন্ত্রও ভুলে গিয়েছে। তখন সুযোগ বুঝে সব ডাইনিরা তাকে ধরার জন্য এগোতে লাগলো, যাতে তারা তাকে মারতে পারে। তখন ওলগা বুদ্ধি খাটালো, আগুনের মন্ত্র ছেড়ে একটা অন্য মন্ত্র পড়ে তাদের সবাইকে সাধারণ মানুষ বানিয়ে দিল এবং তাদের সব শক্তি সে নিয়ে নিল, আর তারপর সব ডাইনিদের ছোট ছোট ব্যাঙে বদলে দিল। কিন্তু এসবের মাঝে রাম্পেল লুকিয়ে পড়ে এবং সেখান থেকে উধাও হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে দজিও দেশলাই নিয়ে চলে এলো ওলগার সাহায্যের জন্য, কিন্তু দজি খুব বড় হয়ে গিয়েছিল, আর সে আজ শুধু ওলগার জন্য 100 বছর পর উড়ল। সে গত 100 বছর থেকে একদমই ওড়েনি, তাই তার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল, যা দেখে ওলগার নিজের ভুলের অনুশোচনা হলো এবং তার কাছে ক্ষমা চাইল আর তাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার সত্যিকারের বন্ধু, তুমি নিজের জীবন বাজি রেখেছ শুধু আমার জন্য। ধন্যবাদ দজি, আমার মিষ্টি কাক বন্ধু। তখনই তাদের ধোকা দিয়ে লুকিয়ে রাম্পেল মন্ত্রের বইটি বের করে নিল, কিন্তু ওলগা তাকে দেখে ফেলল। তখন ভয়ে রাম্পেল বলল, আরে ওটা তো আমি এমনি দেখছিলাম, আর এসব সর্দারনি ডাইনির ফুল, আমি তো তাকে অনেক বুঝিয়েছিলাম। ওলগাকে বাচ্চাদের পাথর বানাতে বলো না, কিন্তু সে খুব অহংকারী ছিল। ওলগা, এখন কি আমরা বন্ধুত্ব করতে পারি? আমিও খারাপ নই, সবই বাকি ডাইনিদের ফুল। দয়া করে আমাকে কিছু করো না, এসো তুমি আমি মিলে নাচ গান করি। কিন্তু ওলগা তার মিষ্টি মিষ্টি কথাই ভুলল না, তাই আগে যেমন সে রাম্পেলের চিত্রাঙ্কন করে ভয়ঙ্কর বানিয়েছিল, মন্ত্র পড়ে সে রাম্পেলকে ঠিক তেমনই অদ্ভুত বানিয়ে দিল। রাম্পেলের শিং বেরিয়ে এলো এবং লেজ, নাক আর কান পশুদের মতো হয়ে গেল, আর তার এমন অবস্থা দেখে দজি আর ওলগা খুবই হাসল। রাম্পেল এখন আর কিছু বলতে পারছিল না, কারণ সে এখন পশু হয়ে গিয়েছিল। তারপর ওলগা চুল্লিতে আগুন লাগিয়ে দিল, যার ফলে সব জাদুকরি ঝাড়ু আর মন্ত্রের বই পুড়ে নষ্ট হয়ে গেল। ওলগা মন্ত্র পড়ে নিজের ঘরের সব জিনিসপত্রগুলোকে এখানে নিয়ে আসলো, আর সেগুলো দিয়ে জোরে গান বাজানো শুরু করলো, যার সুরে দজি আর ওলগা জমিয়ে নাচতে লাগলো। ওলগা এত বেশি খুশি হয় যে সে সারা রাত ওখানেই নাচতে থাকে, কারণ আজ তার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল। সে বলল, এখন এখানে আর কোনো খারাপ ডাইনি আসতে পারবে না, আর না কেউ বাচ্চাদের সাথে খারাপ কিছু করতে পারবে। আর এরই সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।